হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটু নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, দেখো তোমাদের যে বাংলা রয়েছে, বাংলা সাহিত্যে বাংলা উপন্যাসিক সাহিত্যে যে রয়েছে, তোমাদের বিখ্যাত যে উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার বাংলা উপন্যাসে যে তার অবদান, বাংলা সাহিত্যের উপন্যাসে তার অবদান নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। ঠিক আছে, তো এই আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। দেখো, বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। ঠিক আছে, তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ, তারা উপরে দেওয়া এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তাহলে আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বললাম তোমাদের বাংলা সাহিত্যে যে উপন্যাস রয়েছে, সেই একজন বিখ্যাত উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে, তার অবদান সম্পর্কে আলোচনা করব এবং তার যে রচিত উপন্যাসগুলি রয়েছে সেই বিখ্যাত উপন্যাসগুলি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আলোচনায় চলে যাই। দেখো, প্রথমেই বলেছি যে যদি এর অবদান, এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার অবদান সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, বাংলা উপন্যাসে তাকে একজন বিখ্যাত শ্রেষ্ঠ শিল্পী বলা হয় এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। ঠিক আছে, তো এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি বাঙালিদের যে জীবন কাহিনী যে রয়েছে, বাঙালিদের জীবন কাহিনীকে নতুন একটা শিল্পরূপ প্রদান করেছিল তার এই উপন্যাসের মধ্যে দিয়ে। ঠিক আছে, উপন্যাস রচনার মধ্যে দিয়ে বাঙালিদের জীবনে যদি আমি বলি, তিনি নিজেই লিখেছেন। দেখো, তিনি বলেছেন যে তিনি নিজেই জানিয়েছেন, সংসারে যারা শুধু দিল পেল না কিছুই, যারা বঞ্চিত, যারা দুর্বল, যারা উৎপীড়িত এবং মানুষ হয়েও মানুষ যাদের চোখের জল কখনো হিসাব নিল না, নিরুপায় দুঃখময় জীবনে যারা কোনো দিন ভেবেই পেল না, ঠিক আছে, সমস্ত থেকেও কেন তাদের কিছুই অধিকার নেই, এরাই পাঠালে আমাকে মানুষের কাছে মানুষের নালিশ জানাতে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু তিনি তার উপন্যাসের মধ্যে উপস্থাপন করেছেন। ঠিক আছে, বাঙালিদের জীবনের যে আটপৌরে কাহিনী, সেই কাহিনীকে কিন্তু তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। দেখো, আমরা যদি এখন তার উপন্যাসগুলির মধ্যে চলে যাই, তার অবদান সম্পর্কে আমরা একটু জেনে গেছি, এখন তার উপন্যাস সম্পর্কে আমরা জেনে নিই। দেখো, যদি আমরা যাই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে, তার প্রকাশিত প্রথম উপন্যাস, দেখো আমি বোর্ডে এটা লিখে দিয়েছি, তার প্রকাশিত প্রথম উপন্যাস হচ্ছে বরদিদি, যেটা 1913 সালে তিনি লিখেছিলেন। ঠিক আছে, এই বরদিদি উপন্যাসটি তিনি কিন্তু 1913 সালে লিখেছিলেন। তার সঙ্গে আমরা জেনে নিই তার বিখ্যাত উপন্যাসগুলির নাম। দেখো, তার বিখ্যাত যে উপন্যাসগুলি রয়েছে, তার বিখ্যাত উপন্যাসগুলির নাম হচ্ছে পণ্ডিত মশাই, যেটা 1914 সালে তিনি লিখেছিলেন। তোমরা খাতায় লিখে দাও, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 1914 সালে তিনি লিখেছিলেন। তারপরে রয়েছে পল্লী সমাজ, যেটা 1916 সালে তিনি লিখেছিলেন। তারপরে রয়েছে দেবদাস, যেটা 1917 সালে তিনি লিখেছিলেন। তারপরে রয়েছে চরিত্রহীন, যেটাও 1917 সালে তিনি লিখেছিলেন। তারপরে আরেকটা রয়েছে হচ্ছে বিখ্যাত আরেকটি উপন্যাস হচ্ছে শ্রীকান্ত, যেটা 4টি পর্ব ছিল। ঠিক আছে, তো আরেকটি উপন্যাস যদি দেখি, দেখো গৃহদান, যেটা 1920 সালে তিনি লিখেছিলেন। তারপরে রয়েছে দেনা পাওনা, যেটা 1923-এ, আর পথের দাবি 1926। এই সমস্ত বিখ্যাত উপন্যাসগুলি কিন্তু তিনি রচনা করেছিলেন। ঠিক আছে, দেখো, তারপরে আমি লিখেছি যে শরৎচন্দ্রের একটি রাজনৈতিক উপন্যাস, একটি রাজনৈতিক উপন্যাসের নাম যেটা আমি লিখেছি, যার মধ্যে আমরা দেখবো শরৎচন্দ্রের রাজনৈতিক যে কাহিনীগুলি, সেই কাহিনীগুলিকে উপস্থাপন করেছেন এই পথের দাবিতে। ঠিক আছে, 1926 সালে, সেই তৎকালীন সময়ে যে ব্রিটিশ সরকারের যে তত্ত্বাবধানে এই উপন্যাসটি তিনি লিখেছিলেন, এবং এই উপন্যাসটি কিন্তু ব্যান্ডও করে দিয়েছিল সেই ব্রিটিশ সরকাররা। ঠিক আছে, তো আমরা যদি দেখি, এই উপন্যাসটিকে তৎকালীন সময় বাজেয়াপ্ত করা হয়েছিল। পথের দাবিতে চলে গেলাম, আমরা জেনে গেলাম যে এটি একটি রাজনৈতিক উপন্যাস। এখন তারপরে আমি দেখো পয়েন্ট করে দিয়েছি যে তার একটি আত্মজীবনীমূলক উপন্যাস, এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে, তার একটি আত্মজীবনীমূলক উপন্যাসের নাম, যেটা থেকে আমরা তার সম্পর্কে জানতে পারবো, শ্রীকান্ত। ঠিক আছে, এই যে শ্রীকান্ত যে 4টি পর্ব রয়েছে, এটা কিন্তু একটি আত্মজীবনীমূলক উপন্যাস তার। ঠিক আছে, এখান থেকে তার যে চরিত্র সম্পর্কে, তার নিজস্ব যে আত্মজীবনী
জীবনী যে রয়েছে সেটা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো যদি আমরা দেখি তার জীবিতকালের শেষ উপন্যাস, এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে তিনি যখন জীবিত ছিলেন সেই সময় তার শেষ লেখা উপন্যাসটির নাম দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি, বিপ্রদাস। ঠিক আছে, বিপ্রদাস, যেটা 1935 সালে কিন্তু তিনি লিখেছিলেন। ঠিক আছে, তারপরে যে রয়েছে দেখো আমি এখানে তার উপন্যাসে যা যা খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল সেই টপিকগুলি নিয়ে আমি আলোচনা করলাম। তার বিখ্যাত উপন্যাস এবং একটি রাজনৈতিক উপন্যাস, তার আত্মজীবনীমূলক উপন্যাস, তারপরে তার জীবিতকালে যে শেষ উপন্যাস সেই উপন্যাস নিয়েও কিন্তু আমি আলোচনা করে দিলাম। ঠিক আছে, তাহলে যদি আমরা দেখি যে পল্লী জীবনের চরিত্রকে কেন্দ্র করে তিনি আরো দুটি উপন্যাস লিখেছিলেন যেটা খুবই গুরুত্বপূর্ণ, আমি বোর্ডে লিখিনি, তোমরা একটু লিখে নাও। পল্লী জীবনের চিত্রকে প্রাধান্য রেখে তিনি যে দুটি উপন্যাস লিখেছিলেন সেটা হচ্ছে পল্লী সমাজ এবং পণ্ডিত মশাই। ঠিক আছে, এটা হচ্ছে পল্লী জীবন যে ছিল সেই পল্লীদের জীবনের কাহিনী কিন্তু এর মধ্যে তিনি বর্ণনা করেছেন এই দুটি উপন্যাসের মধ্যে, একটি হচ্ছে পল্লী সমাজ আর একটা হচ্ছে পণ্ডিত মশাই। ঠিক আছে, তো আপাততভাবে দেখা যায় যে বাংলাদেশ পল্লী জীবন যে কতটা নীচ এবং তা কতটা প্রতিপন্ন এই দুই উপন্যাস কিন্তু আমরা দেখতে পারবো যে বাঙালিদের পল্লী সমাজ যে রয়েছে সেটা কতটা নীচ এবং কতটা প্রতিপন্ন, কতটা। ঠিক আছে, তো সেই সম্পর্কে কিন্তু আমরা এই পল্লী সমাজ এবং পণ্ডিত মশাই উপন্যাস থেকে জানতে পারবো। তারপরে হচ্ছে দূর থেকে যে পল্লী সমাজকে আমরা দেখি তা গভীরভাবে প্রবেশ করলে কত ক্ষত স্পষ্ট হয় সেটা কিন্তু আমরা জানতে পারবো, স্পষ্ট হয় সেটা আমরা দেখতে পারবো। সেই ক্ষতই আবিষ্কার করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সামান্য চালতা গাছ নিয়ে কোন দলে দুটি পরিবারে ডুবে গেছেন, এই যে এই সব জিনিস তিনি কিন্তু উপস্থাপন করেছিলেন তার এই উপন্যাসের মধ্যে, পল্লী সমাজ এবং পণ্ডিত মশাই উপন্যাসটির মধ্যে তিনি এই সমস্তগুলি ছিল হচ্ছে বললো যে চালতা গাছ, সামান্য চালতা গাছ নিয়ে কোদলে দুটি পরিবার ডুবে গেল, এবং এই কোন দল যে রয়েছে কোন দলকে জাগিয়ে তুললো বেনিশিলের মতো কিছু মাতব্বররা, হ্যাঁ, গ্রামের লোকাচার সর্বস্ব জীবন হারিয়ে গেল। এই দুটি প্রেম, রমা এবং রমেশ, এই সমস্ত এই যে পল্লী সমাজ যে রয়েছে তার পল্লী সমাজ উপন্যাসের ঘটনার কথা বলেছে। তারপরে বলেছে যে তবে সবটাই খারাপ নয়, ভালো দিকও আছে। রমেশ এবং বিশ্বেশ্বরীরা পল্লী উন্নয়নকে নিজের দিকে নজর দিয়েছিল, এই যে তার পল্লী সমাজ উপন্যাসের কথা বলেছে। রমেশ এবং বিশ্বেশ্বরী যে চরিত্রটি ছিল তারপরে ডুবে যাওয়ার পরে দুজন প্রেম কাহিনীর কথা বললো, দুটি প্রেমের কথা বললো, একটা হচ্ছে রমা এবং রমেশ, তাদের সবটা খারাপ ছিল না, ভালো কিছু দিক ছিল। রমেশ এবং বিশ্বেশ্বরী পল্লী উন্নয়নের দিকে নজর দিয়েছিলেন। তারপরে কি হয়েছিল যে এই সমাজ শোষণের একটি বড় দিক হয়ে উঠেছিল। বৃন্দাবন এবং কুসুমের ভাঙা প্রেম জোড়া লেগেছে সন্তান চারণের জন্য। ঠিক আছে, তো বাল্য প্রণয়নের ইতিবৃত্ত আমরা পেয়েছিলাম বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসে। তো বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসও জেনে গেলাম, সেই চন্দ্রশেখর উপন্যাসের মধ্যে আমরা দেখলাম কি বাল্য প্রণয়নের ইতিবৃত্ত কিন্তু প্রকাশ হয়েছিল। ঠিক আছে, তো আজকে তার উপন্যাস সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল, এই কটি আলোচনায় আমি করলাম। ঠিক আছে, আজকের আলোচনাটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।